ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। পদ্ধতি নিয়ে আলোচনার পর অবস্থান স্পষ্ট করবে বিএনপি। প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাবো। ছয় দফা দাবি আদায়ে দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন, একাত্মতা জানায়নি বরিশালের কারিগরি শিক্ষার্থীরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পড়তে হয় জনরোষে। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসাও করেন। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত 62 জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন ডক্টর ইউনুস। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা পুলিশ আর জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিজেদেরই দূর করার আহ্বান জানান। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এই সময় নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে 15 মের মধ্যে মতামত জানানোর আহ্বান করেছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া কোনো প্রচেষ্টাই সফল হবে না। সকালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে এই আহ্বান জানান তিনি। সীমিত পরিসরে হলেও
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি। জানান, এক বা একাধিক স্বচ্ছ নির্বাচনের আয়োজন করতে পারলে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। সে লক্ষ্যেই কাজ করছে কমিশন, বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এদিকে প্রবাসীদের ভোটদান পদ্ধতি দলের সাথে আলোচনার পর 15 মের মধ্যে মতামত জানাবে বিএনপি, উল্লেখ করেন নজরুল ইসলাম খান। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি। শুরুটা অন্তত হোক, আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলেন আমরা শুনলাম, আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাবো। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মত বিনিময় শেষে সব কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার বুকসিম ইউনিয়নে সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশা প্রকাশ করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ এবং রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা চাইলে রেড নোটিশ জারি করতে পারে জানিয়েছে দুদক। জানায়, মামলার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সাইমা ওয়াজেদ। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। গত 11 মার্চ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। একই সাথে পরিবারের বাকি সদস্যদের নামে থাকা জমিসহ বাড়ি এবং 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানায়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবশ্য শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের রুমসহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা। আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।
এদিকে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযোগ, দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের মূল কথা এখন হয়তো 6 দফা নয়তো মৃত্যু। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির সাথে একততা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা ক্লাসে ফিরবেন। আমরা কি শাটডাউন কর্মসূচি পালন করতেছি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিডির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11:30 থেকে আগারগাঁওয়ের এলজিডি ভবনে দুদকের এই অভিযান পরিচালিত হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের 36টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি অফিসে একযোগে অভিযান চালায় দুদক। এলজিডির প্রধান কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও মনির মিয়া। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এলজিডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে বিগত 20 এপ্রিল 2025। এখনও এই প্রকল্পের সমস্ত শুরু করার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো এখনো শেষ হয়নি। ঢাকাতে একটি প্রজেক্টের বিষয়ই ছিল অভিযোগ, এবং অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়েরকৃত পৃথক 2 মামলায় তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন তিনি, কিন্তু জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার। জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক 2টি মামলা দায়ের করে দুদক। 2008 সালে পৃথক 2টি ধারায় 3 ও 5 বছর সহ মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া অবৈধ সম্পদের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ 17 বছর পর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 18 জনের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ওয়েবসাইট, ইমেইল অথবা সরাসরি হাজির হয়ে তথ্য দেয়া যাবে। সাক্ষ্য দিতে ডাকা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আফমা বাহাউদ্দিন নাসিম, এইচ.এম. গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদ সহ 8 সাবেক এমপিকে। র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের কাছ থেকেও তথ্য চেয়েছে কমিশন। আরও আছেন সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম, লিটন ওরফে লেদার লিটন। এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা সহ যে 15 জনের কাছে তথ্য চাওয়া হয়, তাদের কয়েকজন ইমেইলের মাধ্যমে তথ্য দিয়েছেন। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2011 সালের 19 অক্টোবর 3 দফা পিটুনি দিয়ে আবিদকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 21 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে 22 জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত 12 আসামিকে খালাস দিয়ে রায় দেন। 4 বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করে আবিদের মামা। সেই আবেদনের উপরেই চলছে শুনানি। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী, যিনি আবিদের মামা ছিলেন, তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। যারা আমার ভাইকে পিটিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করছে, তাদের যাতে
রাষ্ট্র এবং আইন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে এরকম বিচারহীনতার নৈরাজ্য যাতে বাংলাদেশে আর না ঘটে। শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা। প্রথম দিন মোট 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রী যাচ্ছেন সৌদি আরব। এ ব্যাপারে বেলা 11টায় ব্রিফিং করেন হজ পরিচালক লোকমান হোসেন। তিনি জানান, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের আগের সফটওয়্যার পরিবর্তন করায় কারিগরি ত্রুটি দেখা গেছে। এ কারণে গতরাতে 3 যাত্রীর ভিসা পাওয়া যায়নি। তাদের সৌদি পাঠানোর চেষ্টা চলছে। দিবাগত রাত সোয়া 2টা নাগাদ বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুদেশের ইমিগ্রেশন হবে মুসল্লিদের। হজ অফিস এবারই প্রথম চালু করেছে কালার ট্যাগ সিস্টেম। এতে মুসল্লিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ।